কেমন হয় যদি অ্যাকশন সিনেমায় অভিনয় করা একজন নায়ককে বাস্তব জীবনে সত্যি সত্যি সিনেমার মতো ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। জানতে হলে দেখতে হবে আমার প্রিয় অভিনেতা জেসন স্টেথাম অভিনীত অপারেশন ফরচুন নামের অ্যাকশন কমেডি ড্রামার উপর বেস করে নির্মিত এই মুভিটি। জেসনের অভিনীত কোনো সিনেমার ইন্ট্রো দেওয়ার প্রয়োজন হয় না, তাই চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ইউক্রেনের একটি ল্যাবের দৃশ্য দেখতে পাই। কিছু সন্ত্রাসী সেই ল্যাবে হামলা চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন দি হ্যান্ডেল নামের অস্ত্র চুরি করার জন্য। এই অস্ত্রটি সেই দেশের সরকার তাদের নিজেদের জন্য তৈরি করেছিল, কিন্তু সন্ত্রাসীরা সেটি তাদের দখলে নিয়ে নিয়েছে। এই ঘটনার পর দৃশ্য পরিবর্তন হয় লন্ডনের একটি সরকারি ভবনে। সেখানে নেথান নামের একজন এজেন্টকে দেখতে পাই। তাকে তার সিনিয়র অফিসাররা ডেকেছে। সিনিয়র নেথানকে ইউক্রেনের অস্ত্র চুরির ঘটনাটি জানায়। সিনিয়র অফিসার নেথানকে বলে সন্ত্রাসীদের কাছ থেকে দি হ্যান্ডেল নামের ওই অস্ত্রটি যে কোনো মূল্যে উদ্ধার করে আনতে হবে, নইলে অনেক বড় বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু নেথান এই কাজটি করতে অসম্মতি জানায়। তখন সিনিয়র অফিসার তাকে বলে এই অস্ত্রটি খুবই ভয়ঙ্কর, যদি সন্ত্রাসীরা সেটি খারাপ কারোর কাছে বেচে দেয় তাহলে ভয়ঙ্কর রকমের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন বিপদের কথা শুনে নেথান রাজি হয়, তবে সে তার একটি শর্ত জানায় সিনিয়র অফিসারকে। নেথান অফিসারকে বলে সে এই মিশনটি শুধুমাত্র ওরসান ফরচুন নামের একজন এজেন্টকে দিয়েই পরিচালিত করবে। ওরসানের কথা শুনে তো সিনিয়র অফিসারের মাথায় ঠাটা পড়ে। সে এক বাক্যে না বলে দেয়, কারণ ওরসানের ডিমান্ড অনেক বেশি। সে অনেক বেশি টাকা চায়, একই সাথে অনেক বেশি সুযোগ সুবিধা ও আরামায়েশের বন্দোবস্ত করতে হয় তার জন্য। তাছাড়া সে খুবই বেপরোয়া, যেখানে সে চায় কোনো না কোনো ভেজাল বাঁধিয়ে আসে। তখন নেথান সিনিয়র অফিসারকে জানায় এই কাজটি শুধুমাত্র ওরসানকে দিয়েই করানো সম্ভব। এ কথা শুনে সিনিয়র অফিসার জন ও মাইকো নামে আরও দুজন এজেন্টের কথা জানতে চায়। নেথান তখন বলে তারা দুজন হলো আমার কম্পিটিটর, কিন্তু ওরসান হলো বেস্ট অব দ্য বেস্ট। নেথানের মুখে এমন কথা শুনে সিনিয়র অফিসার তখন রাজি হয়। এরপর নেথান তার কাজ শুরু করে। সে ওরসানকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওরসান মরক্কোতে ছুটি কাটাচ্ছিল। ওরসানের হোটেলে নেথানকে দেখে সে খুবই বিরক্ত হয়, তাই সে নেথানকে এখানে আসার কারণ জানতে চায়। নেথান তখন ওরসানকে বলে তোমার জন্য একটি কাজ আছে। ওরসান বলে দেখো বন্ধু, আমি এখানে ছুটি কাটাতে এসেছি, এখন কাজের কথা বলে প্যারা দিও না। নেথান তখন তার কাজের পারিশ্রমিক কত পাবে সেটি জানায়, আর বলে দি হ্যান্ডেল নামের ওই অস্ত্রটির জন্য পৃথিবী কতটা হুমকির মুখে রয়েছে, তাই তাদের খুব দ্রুত অস্ত্রটি উদ্ধার করা প্রয়োজন। এ কথা শুনে ওরসান কাজটি করতে রাজি হয়। এরপর তারা মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দেয়। মাদ্রিদ এয়ারপোর্টে পৌঁছে তাদের সাথে জেজে ও সারা নামে আরও দুজন এজেন্টের সাথে পরিচয় হয়। সারা হলো একজন দক্ষ আইটি এক্সপার্ট ও হ্যাকার, অপরদিকে জেজে হলো একজন শার্প শুটার অর্থাৎ স্নাইপার। নেথান জানায় এরা দুজন এখন ওরসানের টিম মেম্বার হিসেবে কাজ করবে। এরপর তারা তাদের মিশনের প্রথম টাস্কের জন্য বেরিয়ে পড়ে। তাদের প্রথম টার্গেট হলো ডোনাল্ড নামের একজন ব্যক্তি। সে আজকে এয়ারপোর্টে এসেছে। লোকটির কাছে একটি ড্রাইভ রয়েছে। ওই ড্রাইভে সেই ভয়ানক অস্ত্রটির ব্যাপারে যাবতীয় তথ্য রয়েছে। পরিকল্পনা মতো ওরসান, জেজে ও নেথান এয়ারপোর্টের ভিতরে যায়। অন্যদিকে সারা প্লেনে বসে এয়ারপোর্টের সকল সিসিটিভি ক্যামেরায় হ্যাক করে ওরসানকে গাইড করতে থাকে। ডোনাল্ড এয়ারপোর্টে আসলে তাকে পিছু করার জন্য তাদের টিমে আরও কয়েকজন ফিমেল এজেন্ট ছিল, কিন্তু তাদের সাইলেন্ট অ্যাক্টিভিটি থাকার কারণে ওরসান বুঝতে পারে তাদের টিম ছাড়াও অন্য কেউ ডোনাল্ডকে টার্গেট করেছে। তারা ওরসানের টিমে থাকা ফিমেল এজেন্টকে অজ্ঞান করে দেয়। লাইভ ফুটেজের ব্যতিক্রম দেখে সারা ওরসানকে সতর্ক করে দেয়। অন্য টিমের কাছেও হ্যাকার ছিল, তাই সারা এতক্ষণ ফুটেজ দেখে কিছুই বুঝতে পারেনি। ওরসান তখন বুঝে যায় যে এখানে মাইকোর টিম ড্রাইভটির খোঁজে এসেছে, আর তার সাথে জনও কাজ করছে। এ সময় সারা ওরসানকে জানায় দুইজন লোক তার দিকে এগিয়ে আসছে। তখন ওরসানের সাথে তাদের দুইজনের ফাইট হয়। ওরসান তাদের দুইজনকে তাদেরই শটগান দিয়ে বেহুশ করে দেয়। ডোনাল্ড এয়ারপোর্টের বাইরে গেলে মাইকোর লোকেরা তাকে তাদের গাড়ির দিকে নিতে আসে। তখনই ওরসান ও জেজে মাইকোর লোকদেরকে মেরে ডোনাল্ডকে তাদের ভ্যানে উঠিয়ে নেয়। তারা যখন ডোনাল্ডকে নিয়ে যেতে থাকে তখন লোকটির শরীর খারাপ হয়। আসলে লোকটি বয়স্ক হয় ও তাকে নিয়ে এত কাড়াকাড়ি মারামারি দেখে এই বয়সে এসব সহ্য করতে না পেরে বেচারা হার্ট অ্যাটাক করে। এ সময় যে লক্ষ্য করে মাইকোর টিমের কিছু গাড়ি তাদের পিছু করছে।
লোকটি তখন তাদেরকে বলে সে স্বেচ্ছায় কাজটি করছে না, তার স্ত্রীকে জিম্মি করে তাকে দিয়ে এই কাজটি করানো হচ্ছে। লোকটি নেথানকে বলে যে সে আর বেশিক্ষণ বাঁচবে না, তাই সে একটি রেস্টুরেন্টের টেবিল নাম্বার জানিয়ে নেথানকে বলে কেউ ডোনাল্ডকে চেনে না। তাই ছদ্মবেশে ডোনাল্ড পরিচয়ে ওই ড্রাইভটি দিয়ে বাকি ডিল সম্পন্ন করে তার স্ত্রীকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে এটি বলে ডোনাল্ড মারা যায়। অন্যদিকে মাইকের লোকেরা তাদের গাড়িটিকে ঘিরে ফেলে, তারা কাটার দিয়ে ওরসানদের গাড়ির দরজা কাটে। এরপর মাইক ও নেথানের থেকে ড্রাইভটি নিয়ে চলে যায়। তখন সারা জানায় সে ড্রাইভটি অলরেডি কপি করে নিয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ড্রাইভটি ইনক্রিপ্টেড হওয়ায় সেটি আনলক করা সম্ভব নয়। তাই অরিজিনাল বায়ারকে খুঁজে পেতে নেথানকে ডোনাল্ডের ছদ্মবেশে পাঠানো ছাড়া আর কোনো উপায় তাদের কাছে নেই। এরপর ডোনাল্ড পরিচয়ে নেথান ডিলটি করার জন্য জায়গাটিতে যায়। সে বায়ারের সাথে কোনো কথা না বলে ড্রাইভটি ডেলিভারি করে, যাতে করে তাকে বায়াররা চিনতে না পারে। বায়ার ড্রাইভটি নিয়ে সেখান থেকে চলে গেলে সারা অনলাইনে তার ফেস রিকগনিশনের মাধ্যমে জানতে পারে লোকটির নাম বেন হ্যারিস। সে একজন কোটিপতি অস্ত্র চোরাকারবারি গ্রেগ সিমেন্সের হয়ে কাজ করে, কিন্তু তার কাছে পৌঁছানো এতটা সহজ নয়। সারা তখন সিমেন্সের বিষয়ে খবর নিয়ে জানতে পারে সে মুভি স্টারদের পছন্দ করে, আর সে ড্যানি ফ্রান্সিসকোর সবচেয়ে বড় একজন ভক্ত। ওরসান তখন সিদ্ধান্ত নেয় সিমেন্সের কাছে পৌঁছাতে হলে ড্যানিকে তাদের দলে আনতে হবে। এজন্য ওরসান ও তার টিম ড্যানির সাথে দেখা করতে লস অ্যাঞ্জেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে আমরা ড্যানিকে দেখতে পাই। ড্যানি তখন একটি মুভির শুটিং করছিল। শুটিং শেষে ড্যানি যখন তার প্রাইভেট প্লেনে বিশ্রাম নিতে আসে তখন সেখানে ওরসানও চলে আসে। ওরসান সবাইকে ড্যানির নতুন ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। এরপর ওরসান যখন ড্যানির সাথে কথা বলে তখন সে ড্যানির কাছে একটি চ্যারিটির জন্য ফান্ড রাইজের ব্যাপারে কথা বলে। সে ড্যানির কাছে কিছু আর্থিক অনুদানের সাহায্য চায়, তবে ড্যানি ওরসানের কথায় রাজি হয় না, আর সে ওরসানকে প্লেন থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ওরসান তো এত কাঁচা প্লেয়ার নয়, সে তো আগে থেকে প্ল্যান করে এসেছে ড্যানির কাছে। তাই ওরসান ড্যানিকে একটি ভিডিও দেখায়। ভিডিওটি দেখিয়ে সে ড্যানিকে বলে আমি জানি তোমার সাথে তোমার ভাবির বোনের অর্থাৎ বেআইনের সম্পর্ক রয়েছে, আর তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে তোমার এই ভিডিও আমি ভাইরাল করে দিব। এর ফলে তোমার ক্যারিয়ার পুরোটাই ধ্বংস হয়ে যাবে। আর কোনো রাস্তা না পেয়ে তখন ড্যানিও ওরসানের কথায় রাজি হয়ে যায়। এরপর ওরসান ছাড়াও ড্যানিকে সাথে নিয়ে সিমেন্সের একটি ডক ইয়ার্ডে যায়। সেখানে প্রমোদরিতে একটি অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানে অনেক ধনী লোকেরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে ড্যানিকে দেখে সিমেন্স খুবই অবাক হয়, তাই সে এগিয়ে গিয়ে ড্যানির সাথে কুশলাদি বিনিময় করে এবং বলে যে সে তার একজন অনেক বড় ভক্ত। সে তার প্রায় সকল অ্যাকশন মুভিগুলো দেখেছে। যাই হোক, ড্যানি ও সিমেন্স যখন কথা বলছিল তখন ওরসান সেখানে মাইকোর একজন লোককে দেখতে পায়, যাকে সে এয়ারপোর্টে দেখেছিল। ওরসান তখন বুঝে যায় এখানে মাইকোর লোকেরা চলে এসেছে। তাই ওরসান ও সারা দুজনে আলাদা হয়ে যায়। সারা চলে যায় নিচের ডেকে। সেখানে সারা বিভিন্ন জায়গায় মাইক্রোফোন সেট করে রাখে, যাতে সেখানে বলা কথা বাইরে থেকে শোনা যেতে পারে। এদিকে ওরসান একটি করিডোরে মাইকোর লোককে উদুম কেলায়। ওরসান লোকটিকে মেরে অজ্ঞান করে বাইরে চালান করে দেয়। সারা যে রুমে মাইক্রোফোন সেট করছিল সেই রুমে তার সাথে বেনের দেখা হয়ে যায়। যে তখন সারাকে বলে বেনের ভয়েস রেকর্ড করতে বেশ কিছু সময় লাগবে, তাই যে সারাকে বেনের সাথে কথাবার্তা চালিয়ে যেতে বলে, যাতে করে যে পরিষ্কার ভয়েস রেকর্ড নিতে পারে। যে বেনের ভয়েস কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অন্যের ভয়েস রিপ্লেস করবে। এজন্য সারা বেনকে তার কথার মায়ায় জড়াতে থাকে। যে তার কাঙ্ক্ষিত ভয়েস পেয়ে গেলে সারা বেনকে ছ্যাঁকা দিয়ে সেখান থেকে বেরিয়ে ডেকের উপরের দিকে চলে আসে। এদিকে ড্যানির সাথে সিমেন্সের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। সারাকে দেখে সিমেন্স তুর্কিতে থাকা তার একটি বাংলোতে ড্যানি ও সারাকে আমন্ত্রণ করে, আর এই প্রস্তাবে তারা দুজন রাজি হয়ে যায়। কারণ তারা যত সিমেন্সের কাছাকাছি থাকবে তত বেশি ইনফরমেশন পাবে ওই অস্ত্রটির ব্যাপারে। এ সময় আবার সিমেন্সের কয়েকজন বিজনেস পার্টনার চলে আসে, আর তারা ড্যানির সাথে সেলফি তুলতে শুরু করে। এই ফাঁকে সিমেন্স ড্যানির গার্লফ্রেন্ড সারাকে টাকার লোভ দেখিয়ে ড্যানিকে ছেড়ে তার সাথে থাকার জন্য প্রস্তাব দেয়। তখন ওরসান সেখানে চলে আসে, আর ড্যানি ও সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিমেন্স তার বিজনেস পার্টনারদেরকে নিয়ে মিটিং করতে সেই রুমটিতে আসে যেখানে সারা মাইক্রোফোন সেট করে গিয়েছিল। তাদের মিটিংয়ের সকল কথাবার্তা নেথান শুনছিল। সিমেন্স জানায় তাদের ওই অস্ত্রটি খুব দ্রুতই বিক্রি হতে চলেছে, যার মূল্য রাখা হয়েছে $10 মিলিয়ন। কিন্তু ওয়েপনটি তার সাথে নেই। সে শুধুমাত্র একজন ব্রোকার হিসেবে কাজ করছে। যেহেতু তারা বায়ারের নাম নেয় না, তাই নেথান আসল বায়ারকে তা জানতে পারে না।
এরপর ওরসান একটা প্ল্যান করে। সে সিমেন্সের বিজনেস পার্টনারের বাড়িতে গিয়ে চুরি করার মতলব আটে। ওরসান সিমেন্সের সব গুরুত্বপূর্ণ ডাটা প্যাকেজ চুরি করবে, যাতে করে সে বায়ারের তথ্য পেতে পারে। ওই দিন রাতে সে সিমেন্সের বিজনেস পার্টনারের বাড়িতে যায় আর গ্যাস ছড়িয়ে সবাইকে অজ্ঞান করে দেয়। এরপর সে লকার থেকে ল্যাপটপ নিয়ে তার প্রয়োজনীয় সকল ডাটা কপি করে নেয়। বেরোনোর সময় ওরসান তার সাথে কিছু টাকা পয়সা ও গহনা নিয়ে নেয়, যাতে করে সবার কাছে মনে হয় এটা কোনো সাধারণ চুরির ঘটনা ছিল। বাইরে বের হওয়ার সময় ওরসানের সাথে দুইজন গার্ডের দেখা হয়। তারা অন্যদিকে ছিল বলে অজ্ঞান হয়নি, তাই তাদের সাথে ওরসানের ফাইট হয়। ওরসান নিমিষেই তাদেরকে কুপকাত করে ফেলে সেখান থেকে বেরিয়ে যায়। এ সময় সারা ও জে ওরসানকে পিক আপ করতে আসে ও তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রুমে গিয়ে সারা কপি করা সকল ডেটা চেক করে, কিন্তু বায়ার সম্পর্কে কোনো হিন্টস পায় না। সারা তখন সিমেন্সের কল রেকর্ড শুনতে থাকে। কাশিম নামে একজন তাকে ফোন করে জানায় গতরাতে তার পার্টনারের বাড়িতে চুরি হয়েছে ও তাদের বডিগার্ডদেরকে মেরেছে। এটা শুনে নেথান আবার ওরসানের উপরে চটে যায়। ওরসানের কাজই হলো মিশনে ঝামেলা বাঁধানো। এদিকে সারা কাশিমের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে শুরু করে। সে জানতে পারে কাশিম হলো একজন তুর্কির পুলিশ অফিসার আর সে সিমেন্সের হয়ে বিভিন্ন কাজে ডিল করতে সহায়তা করে। এজন্য নেথান সারাকে তুর্কিতে যেতে বলে আরও বেশি তথ্য সংগ্রহ করার জন্য। এমনিতেও সিমেন্স সারাকে তুর্কিতে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছে, এজন্য সারা রাজি হয়ে যায়। এরপর দৃশ্যের পরিবর্তন হয়ে তুর্কিতে আসে। সেখানে আমরা সারা ও ড্যানিকে সিমেন্সের বিশাল বড় আলিশান বাংলোতে দেখতে পাই। সিমেন্স তাদেরকে তার গাড়ির কালেকশন দেখাতে থাকে। তার গাড়ির কালেকশন দেখে ড্যানি খুবই অবাক হয়, কারণ তার পছন্দের একটি গাড়ি সেখানে ছিল আর এই গাড়িটি ড্যানি একসময় কিনতে চেয়েছিল, কিন্তু লিমিটেড স্টক থাকায় সে আর গাড়িটি সংগ্রহ করতে পারেনি। এটা শুনে সিমেন্স আবার ড্যানিকে তার ওই গাড়িটি গিফট করে দেয়। ড্যানি তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে সিমেন্সকে সাথে নিয়ে একটি টেস্ট রাইড দিতে বেরিয়ে পড়ে। সারা তখন সিমেন্সের বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে তার কম্পিউটারের লোকেশন জানার চেষ্টা করে। তবে একটা পর্যায়ে সিমেন্সের একজন বিশ্বস্ত গার্ডের সাথে তার দেখা হয়ে যায়। এজন্য সারাকে ফিরে যেতে হয়, কিন্তু একজন হ্যাকারকে তো আর এভাবে দমিয়ে রাখা যায় না। সারা রুমে এসে তার ল্যাপটপের মাধ্যমে সিমেন্সের বাংলোর সকল সিসিটিভি ক্যামেরাগুলোর অ্যাক্সেস নিতে শুরু করে। একটা সময় সারা সিমেন্সের কম্পিউটার হ্যাক করতে সক্ষম হয়। সারা জানতে পারে যে সিমেন্স ইউক্রেনের যুদ্ধের পর থেকে শুধুমাত্র AK-47 রাইফেলটি কিনে চলেছে। এটা শুনে নেথান সারাকে বলে, আমার মনে হয়েছিল সিমেন্সই আসল বায়ার, তাই আমি তার পিছু করছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমাদের সিমেন্সের পিছু ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে ওরসান ও জে কাশিমের উপর নজর রাখছিল। এ সময় ওরসান সেখানে মাইকোকেও দেখতে পায়। মাইকো কাশিমের উপর নজর রাখছিল। ওরসান যখন কাশিমের পিছু করছিল তখন সারা ওরসানকে কাশিমের পিছু করতে মানা করে দেয়, কিন্তু ওরসান কাশিমকে সন্দেহ করে তখনও তার উপরে নজর রাখছিল। সে কাশিমকে একটি নিউজ পেপারের উপর কিছু লিখে একটি জায়গাতে রেখে দিতে দেখে। ওই নিউজ পেপারটি আবার সেখান থেকে নিয়ে তাদেরই একজন লোক বেনের কাছে দেয়। ওরসান তখন বেনের পিছু করতে থাকে, এজন্য সে রাস্তা পাল্টিয়ে পালাতে থাকে। বেন সিমেন্সকে মেসেজ করে তার জন্য সাহায্য পাঠাতে বলে, কিন্তু যে তার পাঠানো মেসেজ ব্লক করে দেয়। এরপর বেনের গার্ডের সাথে ওরসানের ফাইট হয়। ওরসানের কাছে এমন গার্ডকে ধরাশায়ী করা ম্যাচের কাঠি ভাঙার মতো। গার্ডকে মেরে সে বেনের পিছু করতে থাকে। যে বেনের ফোন ট্রেস করে তার লোকেশন ওরসানকে জানাতে থাকে। বেন যথেষ্ট চালাক ছিল, তাই সে বুঝে যায় যে তার ফোনটি ট্র্যাক করা হচ্ছিল। এজন্য সে একটি বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে যায়। ছাদের উপরে থাকা একজন ব্যক্তির সাথে কৌশলে তার ফোনটি পাল্টিয়ে নেয়। ওরসান ছাদে পৌঁছালে সেখানে কাউকেই দেখতে পায় না। নিচের দিকে তাকালে দেখতে পাই বেন যাকে তার ফোনটি দিয়েছিল তাকে সে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। এরপর বেন পিছন থেকে ওরসানের উপর হামলা করে বসে, কিন্তু ওরসান বেনকে ছাদ থেকে নিচে ফেলে দেয় আর সে সেখানেই মারা যায়। এদিকে নেথান তার সিনিয়র অফিসারের কাছ থেকে জানতে পারে যে বেনের মাধ্যমে সিমেন্সের অস্ত্র কেনাবেচার ডিলগুলো হতো, কিন্তু বেন তো পটল তুলেছে। তবে মজার ব্যাপার হলো তার চেহারা এখনো কেউ দেখেনি। আসলে অস্ত্র কেনাবেচার ডিল সবসময় ফোনের মাধ্যমে হতো, তাই ওরসানকে বেনের পরিবর্তে অস্ত্র কেনাবেচার নির্ধারিত স্থানে যেতে বলে। এদিকে সিমেন্সের ভিলাতে বসে সারা ওরসানের ভয়েসকে বেনের ভয়েসের সাথে সিঙ্ক করে দেয়। এরপর ওরসান ড্রাইভ নিয়ে ডিলের নির্ধারিত স্থানে যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে পৌঁছে গেলে তাকে কভার দিতে যে স্নাইপার রাইফেল নিয়ে সবার উপরে নজর রাখছিল। এরপর সেখানে বায়ার আসে।
কিন্তু টাকা ট্রান্সফার করতে সেখানে 24 ডিজিটের একটি কোড নাম্বার দিতে হবে। আর এই পিন নাম্বারটি শুধুমাত্র সিমেন্স জানে। তাই সে বেনের ফোন দিয়ে সিমেন্সকে ফোন দেয় আর 24 ডিজিটের কোড নাম্বারটি বলতে বলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আগেই সারা ওরসানের ভয়েসকে বেনের ভয়েসে কনভার্ট করে দিয়েছিল। তাই সিমেন্স মনে করে সে বেনের সাথেই কথা বলছে। এজন্য সিমেন্স ওরসানকে কোড নাম্বারটি দিয়ে দেয়। এদিকে সিমেন্সের সিকিউরিটি এক্সপার্টরা বুঝতে পারে যে তাদের সিস্টেম কেউ হ্যাক করেছে, কিন্তু ততক্ষণে 10 মিলিয়নের ট্রানজ্যাকশনটি সম্পন্ন হয়ে যায়। তবে সেখানে থাকা একজন গার্ড ওরসানকে চিনতে পারে। ওরসান যেই বাড়িতে চুরি করেছিল সেই বাড়িতে এই গার্ড ওরসানের হাতে মার খেয়েছিল। তাই সেখানে থাকা বায়ার বুঝে যায় ওরসান বেন নয়, আর তাই তারা ওরসানকে মারতে যায়। কিন্তু ওরসানকে প্রোটেকশন দেয় স্নাইপার জেজে। সে ওরসানের আশেপাশে থাকা সকল গার্ডকে মেরে দেয়। এই সুযোগে ওরসান একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এই সময় সেখানে একটি হেলিকপ্টার এসে বায়ারদের উপর গুলি চালাতে থাকে। ওরসান তখন বুঝতে পারে এটা মাইকোর কাজ, তাই সে গাড়ি থামিয়ে দেয়। এরপর মাইকো সেখানে আসে ও ওরসানের কাছ থেকে অস্ত্রটি ছিনিয়ে নেয়। সেই সাথে বায়ার ও তার সকল লোকদেরকে মেরে ফেলে। হেলিকপ্টারে চড়ে মাইকো কিছুদূর যাওয়ার পর তার লোকেদেরকে ওরসানকে মেরে ফেলার নির্দেশ দেয়। তারা ওরসানকে মারতে গেলে যে তাকে কভার দিয়ে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সারা ট্রানজ্যাকশন ক্যান্সেল করে ড্যানিকে সাথে নিয়ে সিমেন্সের ভিলা থেকে পালাতে শুরু করে। এই ঘটনা আবার সিমেন্স তার রুমে বসে দেখতে পায়। তখন সে সারার আসল রূপ জেনে যায় ও তার লোকেদের সারা ও ড্যানিকে ধরার আদেশ দেয়। নিজেদেরকে বাঁচাতে সারা সিমেন্সের লোকদের উপরে গুলি চালাতে শুরু করে আর ড্যানিকে অনেক জোরে গাড়ি চালাতে বলে। এ সময় ওরসান ও যে ড্যানি ও সারাকে ব্যাকআপ দিতে হেলিকপ্টার নিয়ে একটি টানেলের সামনে অপেক্ষা করতে থাকে। ড্যানি ও সারা টানেলটি ক্রস করলে ওরসান রকেট মেরে টানেলের মধ্যে সিমেন্সের লোকদেরকে আটকে দেয়। এরপর ওরসান ড্যানি ও সারাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এ সময় নেথান ওরসানকে জানায় যে মাইকো কোনো সরকারি এজেন্সির হয়ে কাজ করছে না, অর্থাৎ সে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে অস্ত্রটি হাতিয়ে নিয়েছে। অস্ত্রটি উদ্ধার করতে ওরসানের কাছে তখন একটিমাত্র পথ খোলা ছিল, আর সেটি হলো মিস্টার সিমেন্স। তাই সে আবার সিমেন্সের সাথে দেখা করতে ফিরে আসে। সিমেন্স তখন ওরসানের কাছে তার সাথে এমনটি করার কারণ জানতে চায়। ওরসানের এমন কাজের ফলে সিমেন্সের অনেক লোকসান হয়েছে, এমনকি সে অস্ত্র বেচার কমিশনের টাকা পর্যন্ত পায়নি। ওরসান তখন সিমেন্সকে জানায় যে তার কাছে সিমেন্সের সকল কালো টাকার ডকুমেন্ট রয়েছে। সে চাইলে সকল দেশের সরকারের কাছে তার এই গোপন তথ্য ফাঁস করে দিতে পারে, কিন্তু যদি সিমেন্স তাকে সহায়তা করে তাহলে ওরসান এমনটি করবে না। ওরসান সিমেন্সের কাছে আসল বায়ারের নাম জানতে চায়। এ সময় আমাদের সবাইকে অবাক করে দিয়ে সিমেন্স জানায় তার বন্ধু আর্লন্ড হলো আসল বায়ার। সিমেন্স জানায় তার বন্ধু এই অস্ত্রটি দিয়ে সমগ্র বিশ্বের ব্যাংকিং সিস্টেম অকাজ করে দিবে আর তার পরিবর্তে সোনার ব্যবহার করবে। এতে করে তার প্রচুর পরিমাণ অর্থ লাভ হবে, আর এই কাজটি তারা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে করবে। ওরসান তখন ড্যানিকে সেই জায়গায় নিয়ে যেতে বলে। অন্যদিকে ওরসানও যে লুকিয়ে তাদের পিছু করতে থাকে, আর সারা ড্রোনের মাধ্যমে ওরসানকে গাইড করতে থাকে। সিমেন্স ড্যানিকে নিয়ে আর্লন্ড ও মাইকোর কাছে এসে তার ভাগের কমিশন চায়। তারা কমিশনের টাকা দিতে অসম্মতি জানালে সিমেন্সের ইশারায় সেখানে থাকা স্যাটেলাইটগুলো একে একে ধ্বংস হতে থাকে। এরপর সিমেন্স তাদেরকে মারার হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। ভয় পেয়ে তখন আর্লন্ড তার ভাগের টাকা দিতে রাজি হয়, যেটা আবার মাইকোর পছন্দ হয় না। এভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায় ও গোলাগুলি শুরু হয়। এরপর ওরসান সেখানে এসে পৌঁছালে সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়। সেখানে থাকা দি হ্যান্ডেল নামের অস্ত্রটি নিতে গেলে পিছন থেকে মাইকো তার উপরে আক্রমণ করে বসে, কিন্তু সে ওরসানের সাথে পেরে ওঠে না। ওরসান তাকে ইচ্ছামতো কেলিয়ে সাইজ করে সেখানে ফেলে রেখে অস্ত্রটি নিয়ে চলে আসে। এরপর মুভির শেষ দৃশ্যে ওরসান যে ও সারা নেথানের সাথে দেখা করতে যায়। ওরসান নেথানকে দি হ্যান্ডেল নামের ওই অস্ত্রটি ফিরিয়ে দেয়। নেথান ওরসানকে আরও একটি নতুন মিশনের কথা বলে, কিন্তু ওরসান তাকে মানা করে দিয়ে জানায় সে সারার সাথে ছুটি কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। নেথান সিমেন্সের পার্টনারের বাড়ি থেকে চুরি হওয়া টাকা ও গয়নাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ওরসানকে রিকোয়েস্ট করে, কিন্তু ওরসান জানায় ওই টাকাগুলো ড্যানির নতুন মুভিতে ইনভেস্ট করে দিয়েছে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় ড্যানি সিমেন্সের করা কীর্তিকলাপগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে তার নতুন মুভিতে প্রয়োগ করেছে, আর সে সিমেন্সের রোল প্লে করছে। এরই মধ্য দিয়ে আজকের এই চমৎকার মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।